ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা চাকরির প্রস্তুতি। এই আজকের যে নতুন যাত্রা শুরু সেটা হচ্ছে ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের জন্য ম্যাথ ক্লাস চালু হলো। এটা চলতে থাকবে আপকামিং এক্সাম যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু এই আমাদের সিরিজটা চলবে। সুতরাং এই ভিডিওগুলো তোমরা এখন থেকে লাগাতার পাবে, দেখতে থাকো। আর শুধুমাত্র ডাব্লিউবিপি বা কেপি নয়, জানো যে এই অঙ্কগুলো প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। যারা পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস দেবে বা অন্যান্য পরীক্ষা দেবে, রেলের পরীক্ষা দেবে, প্রত্যেকটা পরীক্ষার জন্য এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। সো চলো কথা না বাড়িয়ে আজকে আমরা ক্লাসটার প্রথম অঙ্কে চলে যাই। দেখো, বলা হয় যে পাঁচটি সংখ্যার গড় 50। যদি প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে গুণ করা হয় তবে নতুন গড় কত হবে। দেখো, নতুন গড় কত হবে, এটা হবে যত গড় বলবে। যে আগে গড় কত ছিল, 50 ছিল। তা এইবার প্রত্যেকটা সংখ্যাকে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে এই গড় সংখ্যাটা তো ওই সংখ্যাগুলোর মধ্যেই একটা সংখ্যা, তাহলে এটাকেও কি হবে, এটাকেও 2 দিয়ে গুণ করা হবে। তাহলে গুণ করলে কত হবে, উত্তর হবে 100। দেখো, এই সহজ অঙ্কটা তোমাদেরকে বুঝতে হবে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। যদি না বুঝে থাকো তাহলে তোমরা আরেকবার একটু কনসেপ্ট বুঝে নাও। দেখো, কোনো একটা সংখ্যা ধরো 3, 5, 7, 9, 11। তো এই ধরনের সংখ্যাগুলো তুমি যদি নিয়ে দেখো যে যোগ করো। এবার একটা জিনিস খেয়াল করবে যে এইরকম থাকবে তার কোনো ব্যাপার না। তুমি ধরতে পারো 2, 8, 12, 14, 6, যা খুশি তাই ধরতে পারো। তো এদেরকে তুমি যে কোনো একটাকে ধরে দেখো, এদেরকে তুমি গড় করার চেষ্টা করো। যে কোনো 5টা সংখ্যা নাও, তাদেরকে তুমি 2 দিয়ে গুণ করো। তাহলে আমি যদি খেয়াল করি যে এইটা ধরে আমার সুবিধা কি হবে, দেখো না, প্রত্যেকটাকে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 6, এটা কত হচ্ছে 10, এটা কত হচ্ছে 14, এটা কত হবে 18, এটা হবে 22। সুতরাং এদের মধ্যে যে গড় সংখ্যাটা, এদের এই লাইনের যাদের গড় নর্মাল অবস্থায় যাদের গড় কত হবে, তাদের গড় হবে 7। তাহলে এই অবস্থায় তাদের গড় কত হবে, তাদের গড় হবে 14। তাহলে আলটিমেট দেখো, 2 দিয়ে গুণ করলাম যে কোনো সংখ্যাকে। তুমি যদি এইরকম প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে গুণ করো তাহলে আগে যে সংখ্যাটা গড় ছিল সেই সংখ্যাকেই 2 দিয়ে গুণ করলে আমরা নতুন গড়টা পেয়ে যাব। তো এখানে আগের গড় কত ছিল, 50। প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে গুণ করা হয়েছে, মানে গড় সংখ্যাকেও 2 দিয়ে গুণ করা হবে। তাহলে উত্তর কত হবে, উত্তর হবে 100। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো অপশন সি সঠিক উত্তর। চলো আমরা পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা বলা হয়েছে যে একজন তার মাহিনার 10% ব্যাংকে জমা রাখার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিল। তার মাহিনা 5,000 টাকা হলে কত টাকা তিনি বাড়ি ভাড়া দিলেন। বেশ ভালো, খুব সুন্দর অঙ্ক। দেখো, তার বেতন কত পার্সেন্ট, তার বেতন হচ্ছে 100%। কিন্তু তার এখানে টাকার পরিমাণ কত দেওয়া আছে, তার বেতন বা মাহিনা 5,000 টাকা। ওকে, তো 5,000 টাকা তার মাহিনা। এবার 10% তিনি কি করেছিলেন, তিনি 10% ব্যাংকে জমা রেখেছিলেন। তার মানে 500 টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তাহলে তার কাছে অবশিষ্ট কত টাকা থাকলো, 90%। এই 90%-এর ভ্যালু কত, 4,500 টাকা। আশা করি বুঝতে পেরেছ। এবার যে বাকি থাকলো এই টাকার 4% তিনি বাড়ি ভাড়া দিয়েছেন। এই টাকার 4% তিনি বাড়ি ভাড়া দিয়েছেন। আচ্ছা, এর যদি 4% করা হয় তাহলে কত হবে, এর 4%, এইটা হচ্ছে 4×45 হচ্ছে 180। তাহলে উত্তর কত হবে, উত্তর অপশন সি। দেখো, 180 কিন্তু রয়েছে। তো এইভাবে কনসেপ্ট যদি থাকে তাহলে অতি সহজে আমরা কিন্তু করে ফেলতে পারি। তো তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি পুনরায় তোমাদেরকে আবার সেই অঙ্কটা কিন্তু নতুন করে ভিডিও করে তৈরি করে দেবো। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। বলা হয়েছে যে একটি প্রশ্নপত্রে 100টি 2 নম্বরের প্রশ্ন আছে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর পাওয়া যায় আর ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হয়। একজন ছাত্র সবকটি প্রশ্নের উত্তর করে কত 80 নম্বর পেল। ছাত্রটি কটি প্রশ্নের উত্তর সঠিক করেছিল। খুব সুন্দর অঙ্ক। দেখো, আমি ধরলাম এটা হচ্ছে সঠিক, ওকে, আর এটা হচ্ছে ভুল। তো সঠিক মোট কোশ্চেন সংখ্যা কতগুলো, 100টি। 100টি প্রশ্ন আছে। আমি ধরে নিলাম ছেলেটা 100টাই যদি ঠিক করতো তাহলে তিনি কত নম্বর পেত, তাহলে সে পেত হচ্ছে 2 দিয়ে গুণ করলে, অর্থাৎ আমরা দেখছি যে সে 200 নম্বর পেত। আবার যদি মনে করি যে সে
100টা প্রশ্ন, এই 100টা প্রশ্নই সে ভুল করেছে, তাহলে সে কত পেত? -1 করে যেত, অর্থাৎ এখানে কত হতো? -100 পেত সে। কিন্তু সেটা বলেনি, বলে দিয়েছে যে সে 80 নম্বর পেল। অর্থাৎ এই যে 80 নম্বর পেল, তার মানে এই দুটোর মাঝামাঝি একটা জায়গায়, মানে এই দুটোর মধ্যবর্তী কোনো একটা সংখ্যাগত দিক থেকে সে নাম্বার পেল। তাহলে এইটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যালিগেশন। অ্যালিগেশন সিস্টেমে কি হয়, মাঝে যে থাকে সে অপর দুই প্রান্তে যারা থাকে তাদের একটার থেকে ছোট হয়, একটার থেকে বড় হয়। দেখো 200 থেকে 80 ছোট, আবার -100 থেকে 80 বড়, ঠিক এইরকমই সবসময় হয়। তো এই ক্ষেত্রে 200 থেকে 80 বাদ দিলে কত? কোনাকুনি বিয়োগ হবে, কোনাকুনি বিয়োগ হলে 120 হয়, আর এই দুটো অনুপাত হয়ে যায়। এবার 80 বড় নাকি -100 বড়? নিশ্চয় 80 বড়, তাহলে 80 থেকে -100 বাদ যাবে। 80 থেকে, এখানে অনেকেই ভুল করে দেখে রাখো, 80 থেকে -100 বাদ যাবে, তাহলে কত হবে? 80 মাইনাসে মাইনাসে +100। ওকে, তাহলে এখানে কত হবে? 180। 180 আর অনুপাত এদিকে ছিল 120, তাই এই শূন্য কাটলাম, তাহলে কত থাকছে? 6 দিয়ে কাটলে 3, আর এদিকে 6 দিয়ে কাটলে কত হচ্ছে? 6 দিয়ে কাটলে হচ্ছে আমার 2। তাহলে নতুন যে অনুপাত, সঠিক করলো অনুপাতে 3টে আর ভুল করলো 2টো, তাহলে মোট কটা হলো? তার অ্যাটেম্প করা কোশ্চেনের সংখ্যা অনুপাতে কত হলো? 5টা। ওকে, তো এই 5টা, এই 5 অনুপাত সমান প্রশ্নের সংখ্যা হচ্ছে 100। আশা করি বুঝতে পেরেছ। তাহলে 3 অনুপাত সমান কত হবে? 3 অনুপাত সমান 3 × 60 হবে। কেন? দেখো 5 যদি 100 হয়, তাহলে 1 সমান কত হবে? 20, তাহলে 3 সমান কত হবে? এই যে এই 3 সমান হবে 60, আর 2 সমান হবে 40। চেয়েছে কি? কটি প্রশ্নের উত্তর সঠিক করেছিল? সঠিক করেছিল 3 অনুপাত, 3 অনুপাত সমান 60, তাহলে উত্তর হয়ে যাবে কত? 60টা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, অ্যালিগেশন পদ্ধতির মাধ্যমে এটা কিন্তু করা হলো। খুব সহজ অঙ্ক। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, এ ও বি এর আয়ের অনুপাত 3:2 এবং 5:3 হলো তাদের ব্যয়ের অনুপাত। যদি প্রত্যেকে 1000 টাকা করে জমায়, তাহলে বি এর আয় কত? খুব সুন্দর। দেখো আয়, ওকে, কে কে আছে? এ আছে আর হচ্ছে বি আছে, তাই এ আর বি এর অনুপাত করো। আয়ের অনুপাত কত তাদের? আয়ের অনুপাত হচ্ছে 3:2, বেশ ভালো কথা। ব্যয়ের অনুপাত কত? ব্যয়ের অনুপাত আছে 5:3, তাহলে 5:3। একটা জিনিস কি তোমরা কখনো খেয়াল করে দেখেছো যে আয়ের থেকে ব্যয় বেশি, আয়ের থেকে ব্যয় বেশি? তাহলে আয়ের থেকে ব্যয় বেশি হলে তারা চলবে কি করে? তাহলে আমাদের কি করতে হবে? আয়ের থেকে ব্যয় বেশি এটা করা যাবে না, অনুপাতের দিক থেকে আমাদেরকে বাড়িয়ে নিতে হবে। তাহলে অনুপাতের দিক থেকে আমি যদি বাড়িয়ে, এইখানটাতে আমরা খেয়াল করে দেখি যে কি করব না, এই যে 3 আছে আর 2 আছে, আয়টাকে বাড়াবো। এদিকে ব্যয় কত আছে? 5 আর 3, তো এদেরকে বাড়াবো কি করে না, এদের মধ্যে যে ডিফারেন্স কত আছে? 2, আর এদের মধ্যে ডিফারেন্স কত? 1। তো এই 1 দিয়ে নিচের সংখ্যাগুলোকে গুণ করব, আর এই 2 ডিফারেন্স দিয়ে উপরের সংখ্যাগুলোকে গুণ করব। তাহলে এ আর বি এর নতুন আয় ব্যয়ের হিসাবটা আমরা দেখব। নিচে যে ডিফারেন্স সেটা দিয়ে উপরেরটাকে গুণ করব। 5 আর হচ্ছে 3-এর ডিফারেন্স হচ্ছে 2, 2 দিয়ে উপরেরটাকে গুণ করব 6, 2 দিয়ে উপরেরটাকে গুণ করলে 2 2 4। আর উপরের ডিফারেন্স কত? 3 আর 2 এর ডিফারেন্স হচ্ছে 1, তাহলে 1 দিয়ে নিচের যা আছে তাই কে গুণ করতে হবে, অর্থাৎ গুণে কোনো চেঞ্জ হয় না, তাহলে এত। তাহলে এইটা হচ্ছে তাদের নতুন আয় এবং এটা তাদের নতুন ব্যয়। এই উপরের অংশটা আর আমাদের কোনো কাজে লাগবে না, এবার এইটা আমাদের আর কোনো কাজে লাগবে না। তাহলে এবার 6 টাকা, এ 6 টাকা আয় করছে, 5 টাকা ব্যয় করছে, বি 4 টাকা আয় করছে, 3 টাকা ব্যয় করছে। তাহলে প্রত্যেকের যে সঞ্চয়ের অনুপাত কত? 1:1, কারণ এও 1 টাকা সঞ্চয় করছে, এও 1 টাকা সঞ্চয় করছে, মানে অনুপাতের দিক থেকে। কিন্তু বলে দিয়েছে প্রত্যেকে 1000 টাকা জমায়, তাহলে এই 1 অনুপাত সমান কত? 1000। এই 1 অনুপাত সমান 1000, 1000 1000 করে তারা সঞ্চয় করে। তাহলে 1-এর ভ্যালু যদি 1000 হয়, তাহলে এ এর আয় কত? এ এর আয় 6, তার মানে 6 যদি হয় তাহলে 6000 হবে। আর বি এর আয় কত? 4, তার মানে হচ্ছে 4000 টাকা হচ্ছে তার আয়, বি আর এ। তার জিজ্ঞাসা করে যে বি এর আয় কত? বি এর আয় 4000। যদি এ এর আয় চাইতো তাহলে আমরা বলতাম 6000।
তো উত্তর কি হবে? উত্তর হবে অপশন বি, 4,000 টাকা। আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন রয়েছে, দুটি সংখ্যার অনুপাত 7:9 যদি এবং তাদের বিয়োগ ফল হচ্ছে 6, সংখ্যা দুটি কি হবে? দেখো, অনুপাতে এই অঙ্কগুলো মুখে মুখে হবে। অনুপাতে এদের ডিফারেন্স কত? অনুপাতে এদের ডিফারেন্স হচ্ছে 2, একটা আছে 7 অনুপাত, একটা 9 অনুপাত। এদের মধ্যে ডিফারেন্স কত? 2। কিন্তু বলে দিচ্ছে এদের বিয়োগফল, বিয়োগফল মানেই তো পার্থক্য। পার্থক্য কত হচ্ছে? 2 অনুপাত হচ্ছে, কিন্তু সংখ্যাগত দিক থেকে 6। তাহলে 1 সমান কত হবে? 1 সমান হচ্ছে 3। তো সংখ্যা দুটি কত? 7 সমান কত হবে? 21, আর 9 সমান কত হবে? 27। তা 21 আর 27 কোনটায় আছে? অপশন সি। অপশন সিতে রয়েছে 21 আর 27। দেখো, কিছুই নেই, মুখে মুখে এই অঙ্কটা কিন্তু করা যায়। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্নে বলা আছে, কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হলো, যা 4 বছরের সুদে আসলে 1240 টাকা এবং 10 বছরে কত হয়? 1600 টাকা। আসল নির্ণয় করুন। এই ধরনের অঙ্কগুলো কিভাবে করব? যে যখন বেশি বছর দেওয়া থাকবে, সেই বেশি বছরটাকে আমরা ফার্স্টে লিখব। বেশি বছর মানে 10 বছর। ওকে, এটাকে বছর লেখাও যায়, না লিখলেও হয়। 10 বছরে কত হয়? 1600 টাকা হয়। 1600 টাকা। আবার এই আর একটা হয় 4 বছর। এই 4 বছরে কত টাকা হয়? 1240 টাকা। ওকে, তা এদের মধ্যে ডিফারেন্স কত? এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 6 বছর। আর টাকাগত দিক থেকে এদের কত ডিফারেন্স? 6, 13, 3, 360 টাকা। তো এই যে যে আমরা দেখছি যে 4 বছরে 1240 টাকা, 10 বছরে 1600 টাকা, তা এদের মধ্যে আসল তো একটাই টাকা, আসল একই পরিমাণ, মানে দুজনের ক্ষেত্রে আসলের পরিমাণ কিন্তু এক। তাহলে এই যে 6 বছরে 360 টাকাটা যে আসলো, এটা কি? এটা আসলে হচ্ছে সুদ। এইটা হচ্ছে আসলে হচ্ছে সুদ। এই 360 টাকা 6 বছরে সুদ বেরিয়েছে। তাহলে 1 বছরে সুদ কত হবে? 1 বছরে হবে কত? 6 বছরে 360 টাকা, তাহলে 1 বছরে এটাকে এটা কাটাকাটি করলে কত হবে? কাটাকাটি করলে হবে 60 টাকা। তা 1 বছরে যদি 60 টাকা সুদ হয়, তাহলে 10 বছরে কত টাকা সুদ হবে? একটা শূন্য পারবে, অর্থাৎ 600 টাকা। তা 10 বছরে শুধুমাত্র এটা হচ্ছে সুদ। তাই এই যে ফার্স্টে দেখো আমরা এখানে লিখলাম 10 বছরের সুদে আসলে কত হয়? 1600 টাকা। তার মধ্যে আমরা দেখলাম 10 বছরের সুদ হয় কত টাকা? 600 টাকা। তাহলে এখানে আসল কত? 10 বছরের সুদ পেয়েছে 600 টাকা, তাহলে আসল কত হবে? আসল হবে 1000 টাকা। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 1000 টাকা, অপশন এ। আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো। খুব সহজ অঙ্ক, কনসেপ্ট দিয়ে করলে কোনো ব্যাপারই না, একদম সহজ অঙ্ক। চলো পরের কোশ্চেন আমরা দেখব, 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? যে কত টাকা বার্ষিক 4% সরল সুদের হারে 6 বছরে 496 টাকা হবে? এই যে 496 টাকা হবে কয় বছরে? 6 বছরে। রেট অফ ইন্টারেস্ট কত? 4%। তো আসল কত সেটা জানতে চাইছে। আসল কত? এই যে 496 টাকা, এর মধ্যে কি কি আছে? এর মধ্যে সুদ এবং আসল আছে। দেখো, এই অঙ্কটা খাতা কলম ছাড়া আমরা করতে পারবো। 1 বছরে সুদ কত হয়? 4 টাকা। তাহলে 6 বছরে কত সুদ হবে? 4 6 24 টাকা। ওকে, 6 বছরে সুদ হয় কত টাকা? 24 টাকা। আচ্ছা, এখানে দেখো, এই যে 496, এর মধ্যে 96টাকে তুমি যদি আলাদা করে নাও, যে ওইটাকে তুমি মনে মনে সুদ ধরো, তাহলে দেখো এইখানে দেখো 4 দিয়ে যদি গুণ করি, 4 24 কত? 96। 96 টাকা সুদ। 100 টাকায় 24 টাকা সুদ হয়েছিল। 100 টাকায় 24 টাকা সুদ হয়েছিল। 100 টাকায় যদি 24 টাকা সুদ হয়, তাহলে 400 টাকায় কত টাকা সুদ হবে? 96 টাকা সুদ হবে। তাহলে আসল কত টাকা হলো? আসল 400 টাকা হলো। দেখো, উত্তর কিন্তু চোখ বুজে আমরা কিন্তু দাগিয়ে ফেলতে পারি। 8 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? একটি বস্তু 30 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়। বস্তুটিকে যদি 33 টাকা 60 পয়সা বিক্রি করা হয়, তবে শতকরা লাভ কত হয়? এখান থেকে সিপি আমাকে বের করে নিতে হবে, কারণ বস্তুটার ক্রয় মূল্য আমরা জানি না। তাহলে এখানে 25% লাভ, 25% লাভ মানে কি? 25% লাভ মানে হচ্ছে 25% লাভ মানে হচ্ছে 100 টাকায় কিনে সে কি করেছে? 125 টাকায় বিক্রি করেছে। তাহলে 125 টাকা যখন তার বিক্রয় মূল্য, তখন তার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। যখন তার বিক্রয় মূল্য 30 টাকা, তখন তার ক্রয় মূল্য কত? 25 দিয়ে কাটো, 4 25 100, 25 দিয়ে কাটলো 5 25 100, 5 6 30, 4 6 24 টাকা। তো এই 24 টাকা হচ্ছে তার সিপি। এবার 33 টাকায় 60 পয়সা যদি বিক্রি করে, তাহলে লাভ কত হবে?
লাভ হবে 24 9 টাকা 60 পয়সা। কি করে হলো? না 33 টাকা 60 পয়সায় তিনি বিক্রি করেছেন, কিন্তু কিনেছেন কত? 24 টাকা। ওকে, তাহলে মোট কত টাকা লাভ হলো? 9 টাকা 60 পয়সা তার লাভ। এই 9 টাকা 60 পয়সা লাভ হলো কত টাকায়? 24 টাকায়। তাহলে 100 টাকায় কত? তো এই দশমিকটা তোলার জন্য নিচে আমি একটা 100 দিয়ে দিলাম, এই 100 কেটে দিলাম। তো দেখো 4 24 96, 4 একটা 0 40, অর্থাৎ এই 40% হচ্ছে প্রফিট। তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল যে 40% হচ্ছে প্রফিট হয়ে গেল। নেক্সট 9 নম্বর দেখো। 9 নম্বর বলা হয়েছে যে যদি 3টি আমকে 4টির ক্রয় মূল্যে বিক্রি করা হয় তবে লাভ কত? 3টি আমকে 4টির ক্রয় মূল্যে বিক্রি করা হয় তবে লাভ কত? এখানে দেখো, কেনার সময় কেনে কটা? 3টে নাকি 4টে, এইটা তোমাকে আগে বুঝে নিতে হবে যে কটা কেনে। অঙ্কের ভাষাটা বোঝো ভালো করে। কেনার সময় কটা কেনে? বলা হয়েছে যে 3টে আমকে 4টির ক্রয় মূল্যে বিক্রি করা হলো, তার মানে 3টে বিক্রি করছে যখন সে 4টে কিনছে। যত 4টে যে দামে কিনছে, 3টেকে সেই দামে বিক্রি করে দিচ্ছে। তাহলে লাভ কটা হয়ে গেল? লাভ একটা হয়ে গেল, একটা লাভ হয়ে গেল। কারণ কিনেছিল 4টে, এই 4টে কিনলো, বিক্রি করার সময় লোককে দিল কটা? 3। তাহলে একটা লাভ হয়ে গেল। এবার এই একটা যে লাভ হবে সেটা কার উপরে লাভ হবে? অনেকেই তোমরা গুলিয়ে ফেলো। তোমরা সব সময় মনে রাখবে, দ্রব্য যখন এরকম কিনবে বিক্রি করবে, তো তখন কটা সে খরিদ্দারকে কতগুলো দিয়ে দিল সেইটার উপরে কিন্তু লাভ লস হিসাব হবে। তো খরিদ্দারকে বিক্রি করলো কটা, দিয়ে দিল কটা? 3টে। আর কিনেছিল কটা? 4টে। তো একটা লাভ হলো। এই যটা খরিদ্দারকে দেওয়া হলো তটাই আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে নিচে রাখতে হবে। অর্থাৎ 3টের উপরে লাভ হলো একটা। 3টে বিক্রি করেছে, তার ফলে তো একটা রয়ে গেছে। 3টে বিক্রি করেছে বলেই তার ফলে একটা কিন্তু রয়ে গেছে। তাহলে 3টেই লাভ হয়েছে একটা। 100তে কত? 100তে কত লাগবে না। তোমরা 1/3 মানে কত পার্সেন্ট? সেটা 1/3 মানে হচ্ছে 33.1/3%। যদি না পারো কেউ, তাহলে 1/3%, একে 100 দিয়ে গুণ করো, দিয়ে ভাগ করো 100কে 3 দিয়ে, দেখো এটাই আসবে। তো এই ফ্র্যাকশন গুলো অনেকবার আমি অঙ্কের আগের ক্লাসগুলোতে জানিয়ে দিয়েছিলাম। ফ্র্যাকশন গুলো তোমাদেরকে কিন্তু জানতে হবে। সো এইভাবে তোমরা কিন্তু করে ফেলতে পারবে। 33.1/3 অপশন সি তে রয়েছে। ঠিক আছে, 33.1/3%। চলো নেক্সট, এবং আজকের শেষ প্রশ্ন এবং সুন্দর প্রশ্ন দিয়ে আমরা শেষ করছি। আশা করি এগুলোই তোমরা পরীক্ষায় পাবে। এর বাইরে, এই কনসেপ্টের বাইরে অঙ্ক খুব কম আসবে। ঠিক আছে, দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে 35 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 17 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে। স্রোতের গতিবেগ বের করুন। দেখো, যখন অনুকূলের গতিবেগ এবং প্রতিকূলের গতিবেগ দেওয়া থাকবে, তখন একটা জিনিস খেয়াল করবে যে এই অনুকূল অনুকূল এবং প্রতিকূলের ক্ষেত্রে আমরা কি করি না, অনুকূলের গতিবেগ যোগ প্রতিকূলের গতিবেগ, একে আমরা 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা পাবো কি? আমরা পাবো স্থির জলে নৌকার গতিবেগ। স্থির জলে নৌকার গতিবেগ, স্থির জলে নৌকার গতিবেগ, নৌকার বেগ, এইটা পাবো। আবার যদি অনুকূলের গতিবেগ মাইনাস প্রতিকূলের গতিবেগ বাই 2 এইটা করি, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো স্রোতের বেগ, আমরা পাবো স্রোতের বেগ। বোঝা গেল? তো এইটা কিন্তু, এই কোশ্চেনটা কিন্তু তাই চেয়েছে, স্রোতের বেগটাই চেয়েছে। অনুকূলে গতিবেগ কত? 35। আর প্রতিকূলে গতিবেগ কত? 17। একে 2 দিয়ে ভাগ করো, তাহলে 35 থেকে 17 বাদ দিলে 18। 18/2, তার মানে হচ্ছে 9, 9 কিমি/আওয়ার। তো উত্তর কি হয়ে গেল? উত্তর হয়ে গেল অপশন বি। তো এই ধরনের অঙ্কগুলো আমরা মুখে মুখে করতে পারি। কিভাবে করব দেখো, 35 হচ্ছে অনুকূলে, 17 হচ্ছে প্রতিকূলে, তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2 মানে হচ্ছে 35 থেকে 17 বাদ দিলে 18, 18কে 2 দিয়ে ভাগ করলে 9। তো অপশন বি ইজ দ্য রাইট আনসার। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, পড়তে থাকো, লড়তে থাকো।